তো চিন্তা হচ্ছে আমার গাড়িটা ভেঙে চুরি নিয়ে যাবো। লরিটা কোথায় আছে? হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আর এখন প্রায় 5:30 মতো বাজে, আর আমি দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই ব্যালকানিতে, যেখান থেকে পুরো গ্যাংটক শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আজকের আমাদের রোড ট্রিপ হবে গ্যাংটক টু লাচেন। আজকে কিন্তু আমরা লাচেনেই স্টে করব। শুভজিৎ কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে গাড়ি স্টার্ট দিতে, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে যাব লাচেনের জন্য। গ্যাংটক থেকে লাচেনের রোড কন্ডিশন, লাচেনের হোমস্টে, ইভেন কোথা থেকে আমরা পারমিট কালেক্ট করছি, কিভাবে পারমিট করেছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আজকের ব্লগটা কিন্তু নর্থ সিকিম যাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতেই হবে, না হলে কিন্তু অনেক ছোট ছোট ইনফরমেশনও আপনারা মিস করে ফেলবেন। ঘড়ির কাঁটা বলছে সকাল 5:52 বাজে, আর আমি আর শুভজিৎ কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাচেন যাওয়ার জন্য। তবে লাচেন যাওয়ার জন্য বেরিয়েই সবার প্রথম যেটা দেখে আমাদের মন খুশ হয়ে গেছে সেটা হচ্ছে পরিষ্কার ঝকঝকে তকতকে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে ঘুম থেকে উঠেই এরম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি কিন্তু পৃথিবীর সকল অনুভূতিকেই কিন্তু হার মানানোর মতো। অন্তত আমাদের মতো পাহাড় প্রেমীদের কাছে কিন্তু এই অনুভূতিটা একদমই আলাদা। চলো চলো আমরা কেন সকাল 5:30 থেকে 6টার মধ্যে লাচেন যাওয়ার জন্য বেরিয়েছিলাম, এটা কিন্তু আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। লাচেন যাওয়ার জন্য কি সত্যি এত সকাল সকাল বেরোতে হয়? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি এক এক করে দেব। আমি প্রথমেই বলেছি আজকের ব্লগটা নর্থ সিকিমের জন্য কিন্তু প্রচুর ইনফরমেটিভ একটা ব্লগ। আমরা এত সকাল সকাল লাচেন যাওয়ার জন্য বেরিয়েছি, তার পেছনে কিন্তু অনেকগুলোই কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই মুহূর্তে লাচেন যেতে কিন্তু গ্যাংটক থেকে প্রায় 10-12 ঘন্টার ওপর সময় লেগে যাচ্ছে। তার কারণ আমাদের মাঙ্গান হয়ে নাগার রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমাদেরকে ডিকচু থেকে বেশ কয়েক কিলোমিটার বেশি ঘুরে যেতে হচ্ছে। গ্যাংটক থেকে ডিকচুর রাস্তার কন্ডিশন কিন্তু পুরোটাই এরকম। রাস্তা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন পুরো রাস্তাটাই কাদা হয়ে রয়েছে। রাস্তা বলতে কিন্তু কিছুই নেই, আর এরকম রাস্তায় গাড়ি চালানো কিন্তু একটু ডিফিকাল্ট আর টাইম সাপেক্ষ ব্যাপার। সেই কারণেই কিন্তু আমাদের এত তাড়াতাড়ি বেরোনো। আর যেহেতু রাস্তার কন্ডিশন এরকম হয়ে রয়েছে, তাই এই রাস্তায় কিন্তু প্রচুর জ্যামও হচ্ছে। দুদিক থেকেই যখন গাড়ি চলাচল শুরু হয়ে যায় তখনই কিন্তু এই রাস্তায় জ্যামেও পড়তে হয়, কারণ এই রাস্তায় কিন্তু খুব স্পিডে আপনি গাড়ি চালাতে পারবেন না। তাই আপনি যদি জ্যাম অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনাকে খুব ভোর ভোরবেলা বেরিয়ে যেতেই হবে। মোটামুটি ট্যুরিস্ট পার্টির গাড়িগুলো কিন্তু 9টা-10টার আগে গ্যাংটক থেকে বেরোয় না, তাই চেষ্টা করবেন একটু ভোর ভোরবেলা যদি বেরিয়ে পড়তে পারেন তাহলে কিন্তু আপনাকে জ্যামে পড়তে হবে না। আর আমরা জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু সকাল সকাল বেরিয়েছিলাম। একটা কথা আমি সব সময় বলি, যারা নতুন পাহাড়ে যাচ্ছেন সেটা বাইক নিয়ে হোক অথবা গাড়ি নিয়ে হোক, এইসব রাস্তায় কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন। আমার তো চিন্তা হচ্ছে এটা। নর্থ সিকিম যাওয়ার জন্য কিন্তু আপনার সবার আগে যেটা লাগবে সেটা হলো পারমিট। আপনি যদি গাড়ি নিয়ে যান, বাইক নিয়ে যান, সেটারও কিন্তু পারমিট আপনাকে করতে হবে।
আমি এখন চলে যাচ্ছি পারমিট কালেক্ট করার জন্যে ডিগচুতে। আমাকে যে পারমিট বানিয়ে দিয়েছে তার নাম হলো লাজাংনামা। আমরা যারা রাইডিং কমিউনিটিতে আছি তারা কিন্তু সবাই প্রায় লাজাংনামাকে খুব ভালো করেই চিনি। কিন্তু যারা নতুন রাইডে আসছেন সেটা বাইক নিয়ে হোক অথবা গাড়ি নিয়ে, তাদের সবার জন্যে আমি লাজাংনামার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পারমিট রিগার্ডিং কোনো কিছুর জন্যে আপনারা কিন্তু লাজাংনামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু ডিগচুতে না দাঁড়িয়ে আমরা এখন সোজা চলে এসেছি আগে মাঙ্গানে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাঙ্গানের ভারত পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা আমাদের গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করব, আর একটা আমরা 20 লিটারের জার নিয়ে নিয়েছিলাম, যেখানে কিন্তু আমরা প্রায় 17-18 লিটার মতো তেল ক্যারি করেছিলাম। তার কারণ হলো মাঙ্গানের পর কিন্তু আর গোটা নর্থ সিকিমে কোথাও কোনো পেট্রোল পাম্প নেই। আপনাকে যদি পেট্রোল ভরাতে হয় তাহলে কিন্তু আপনাকে ঘুরে আবার সেই গ্যাংটক অথবা মাঙ্গানেই আসতে হবে। এই কারণে আপনি বাইক অথবা গাড়ি যেটা নিয়েই রাইডে আসুন না কেন, পেট্রোল অথবা ডিজেল যেটাই ইউজ করবেন না কেন, আপনাকে কিন্তু 15 থেকে 20 লিটার পেট্রোল বা ডিজেল কিন্তু ক্যারি করতেই হবে। এটা একদম মাস্ট। আঙ্গান থেকে তেল ভরিয়ে কিন্তু আমাদের আবার ব্যাকে ডিগচুতে আসতে হয়েছে। তার কারণ ডিগচু থেকেই কিন্তু আমাদের পারমিটটা কালেক্ট করতে হবে। আর ডিগচুতে একটা ছোট্ট স্টেশনারি দোকান রয়েছে, যেখান থেকে আপনাকে পারমিট কালেক্ট করতে হয়। গ্যাংটক থেকে ডিগচু আসার সময় যে কাদা রাস্তাটা পেয়েছিলাম তাতে আমার গাড়ির অবস্থাটা এই মুহূর্তে কিছুটা এরকম। আর সামনে এই যে এলইডি ফগ লাইটগুলো লাগানো দেখছেন, এটা কিন্তু আমার নিজের দোকানের। তিথি অঞ্চলে কিন্তু আমার নিজস্ব একটা বাইক আর কার অ্যাক্সেসরিজের শপ রয়েছে, যেখান থেকে আমি এই লাইটগুলো লাগিয়েছি। পারমিট যতক্ষণে প্রিন্ট আউট হচ্ছে ততক্ষণে আমরা এই ছোট্ট স্টেশনারি দোকানের ঠিক উল্টো দিকে এই অ্যালিন নামক রেস্টুরেন্টে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্যে। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে। এখানে বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, গাছের গুঁড়ি কেটে কেটে বানানো। আর শুভজিৎ এদিকে দেখুন খেতে বসে পড়েছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ওয়াই ওয়াই আর ডিম। আর রেস্টুরেন্টটা থেকে কিন্তু এইটা হলো ভিউটা, চারিদিকে পাহাড় আর মাঝখানে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এরম দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে ম্যাগি খাবার মজাটাই কিন্তু আলাদা। ব্রেকফাস্ট করে আসতেই আমি কিন্তু হাতে পারমিট পেয়ে গেছি। এটা হলো পারমিটের অরিজিনাল কপি, আর এর সাথে আমাকে আরও 10 কপি জেরক্স করে দেওয়া হয়েছে। তার জন্য আমাকে 50 টাকা কিন্তু পে করতে হয়েছে। এই প্রত্যেকটা জেরক্স কিন্তু প্রত্যেকটা চেক পয়েন্টে আমাকে জমা দিতে হবে, আর অরিজিনালে কিন্তু প্রত্যেকটা চেকপোস্ট থেকে একটা করে স্ট্যাম্প পড়ে যাবে। ঘড়ির কাঁটা বলছে সকাল 9:43। আমরা ডিগচু থেকে আমাদের পারমিট হাতে নিয়ে আর ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি লাচেন যাওয়ার জন্যে। ডিগচু দিয়ে 1-1.5 কিলোমিটার সোজা আসার পর কিন্তু ওই দূরে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা দিয়েই কিন্তু আপনাকে লাচেন যেতে হবে। এই ট্রাকটা যে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছে এটাই কিন্তু মাঙ্গান দিয়ে নাগা হয়ে আমাদের লাচেন যাওয়ার রাস্তা ছিল। এখন যেহেতু নাগার রাস্তা বন্ধ, তাই আপনাকে কিন্তু মাঙ্গান দিয়ে যেতে হবে না, ডিগচু দিয়ে এই ব্রিজটা ধরে আপনাকে লাচেনের জন্য কিন্তু যেতে হবে। ব্রিজটা দিয়ে আবার আপনাকে বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে লাচেন যাওয়ার রাস্তা। ডান দিকে অবশ্য কোনো রাস্তাই কিন্তু নেই। নাগার রাস্তা খারাপ হওয়ার জন্য যে এই রাস্তাটা খুব ভালো সেটা কিন্তু একদমই না। এখন যে রাস্তা দিয়ে আমাদেরকে লাচেন যেতে হচ্ছে সেই রাস্তাও কিন্তু একদমই খারাপ। এখনো এইসব রাস্তাগুলো প্রায় তৈরি হচ্ছে বলতেই পারেন। ওই যে দূরে আর্মি দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা ব্রিজেরই কিন্তু দু সাইডে এরম করে আর্মি দাঁড়িয়ে থাকেন। তার কারণ হলো প্রত্যেকটা ব্রিজে কিন্তু একসাথে দু সাইড থেকে গাড়ি যাতায়াত করার অপশন নেই। সেই জন্যে একদিকের করে গাড়ি ছাড়তে হয়, আর এটা পুরোটাই কন্ট্রোল করে এই আর্মিরা। আর এই সমস্ত ব্রিজগুলোতে এক টাইমে একটাই ভেহিকল যাতায়াত করতে পারবে। সেই কারণেই কিন্তু এই রাস্তাগুলোতে আরও বেশি করে জ্যাম হচ্ছে। আর যদি আপনি বৃষ্টির সম্মুখীন হন তাহলে তো কথা ছেড়ে দিন, তাহলে এইসব রাস্তাতে গাড়ি কিন্তু আরও স্লো হয়ে যায়। আর এই সমস্ত কারণগুলোর জন্যেই কিন্তু আমাদের লাচেন যেতে প্রায় 10-12 ঘন্টার ওপর সময় লেগে যাচ্ছে। আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি ব্লগের শুরুতেই, সেটা হলো গ্যাংটক থেকে লাচেন অবধি কিন্তু আপনারা গুগল ম্যাপের ওপর একদমই ভরসা করবেন না।
গুগল ম্যাপ কিন্তু মাঙ্গান দিয়ে নাগা হয়ে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাগুলো কিন্তু গুগল ম্যাপ এখনো অবধি দেখাচ্ছে না। সেই কারণে কোনো রাস্তা রিগার্ডিং কোনো প্রবলেম হলে কিন্তু সেখানকার লোকাল লোকেদের চেষ্টা করবেন জিজ্ঞাসা করে নেবার। বেশ কিছুটা রাস্তা এসে আমি আর শুভজিৎ দাঁড়িয়ে গেছিলাম একটা চায়ের দোকানে একটুখানি চা খাবো বলে। চা খাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়েছি লাচেন যাওয়ার জন্যে। এই দেখো ঘুরতে। দেখছি তো। আমরা কিন্তু টুং চেকপোস্টে চলে এসেছি আর এই চেকপোস্টের এন্ট্রি করার আগে আমাদের গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, তাই শুভজিৎ কিন্তু নিজেই গাড়ি ঠিক করার জন্য লেগে পড়েছিল। শুভজিৎ নিজে টুকটাক গাড়ির কাজগুলো জানে। রাস্তায় যারা গাড়ি বা বাইক নিয়ে রাইডে আসেন তাদের বেসিক নলেজ তো রাখতেই হয়, কারণ সব সময় তো আপনি সব জায়গায় মেকানিক পাবেন না। এই ছোটোখাটো প্রবলেম হলে তো নিজেকেই আপনাকে সারিয়ে নিতে হবে, সেই জন্যে বেসিক নলেজ কিন্তু আপনাকে রাখতেই হবে। আমাদের গাড়ির প্রবলেমও সলভ হয়ে গেছে আর টুং চেকপোস্টে কিন্তু আমাদের ফার্স্ট চেকিং করানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোজা চলে যাব চুংথাংয়ে। চুংথাং দিয়েই কিন্তু লাচেন আর লাচনে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাবে লাচুংয়ের দিকে আর বাঁ দিকের রাস্তাটা চলে যাবে আপনার লাচেনের দিকে। চুনখানা গিয়ে তুমি ধান পাকাবে। দেখতে দেখতে কিন্তু আমরা এখন চুংথাং ব্রিজ ক্রস করছি আর এইটাই হলো সেই চুংথাং ব্রিজ যেটা 2023 সালের মেঘভাঙা বৃষ্টির ফলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ এই চুংথাং কিন্তু একটা ড্যাম, যার জন্যে বেশি এটা ক্ষতি হয়েছিল। আর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই জায়গা কিন্তু আজও সারিয়ে ওঠা এখনো অবধি সম্ভব হয়ে ওঠেনি। চুংথাং ব্রিজও কিন্তু ক্রস করা হয়ে গেছে। এবার তাহলে সোজা লাচেনের দিকে যাওয়া যাক। 2023 সালে নর্থ সিকিমে যে ডিজাস্টার হয়েছে তাতে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লাচেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের গা বেয়ে কিভাবে ধস নেমেছিল। সমস্ত রাস্তাঘাট কিন্তু আজও খারাপ হয়ে রয়েছে। এতদিন হয়ে গেছে এখনো কিন্তু সমস্ত রাস্তাঘাট সবকিছু কিন্তু সারিয়ে ওঠা সম্ভব হয়নি, এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবারেই তো শুরু হলো আমাদের আসল রাইড, আজকের সবথেকে ডেঞ্জার রাইড। একবার রাস্তাগুলো দেখেছেন কি বীভৎস হয়ে রয়েছে? এইসব রাস্তা দিয়ে কিন্তু আপনি যদি খুব এক্সপার্ট ড্রাইভার না হন সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি চালানোটা খুবই রিস্ক জোনে থাকবে। তাই এইসব রাস্তা দিয়ে তখনই আপনি ট্রাভেল করবেন যদি আপনি খুব ভালো রাইডার হয়ে থাকেন, সেটা বাইক নিয়ে হন অথবা গাড়ি নিয়েই হন না কেন, কারণ এইসব রাস্তাগুলো খুবই রিস্ক রয়েছে এই মুহূর্তে। যারা প্রথম পাহাড়ে রাইডে আসছেন, বিশেষ করে যারা গাড়ি নিয়ে আসছেন, তাদেরকে আমি বলবো প্রথমেই নর্থ সিকিম যাওয়ার চেষ্টাও করবেন না। এইসব রাস্তায় গাড়ি চালানো কিন্তু অভিজ্ঞতা না থাকলে খুবই চাপের হয়ে যাবে। সব রাস্তাগুলোতে কিন্তু এখনো কাজ চলছে। আমরা দেখছেন তো অপোজিট সাইড থেকে গাড়ি আসছে বলে কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাগুলোতে একসাথে দুটো গাড়ি কোনোভাবেই যাওয়া কিন্তু সম্ভব না। আর যদিও বা সম্ভব হয় তাহলেও আপনি যাওয়ার চেষ্টা করবেন না। এসব রাস্তায় খুব একটা পাকামো না করাই উচিত। নর্থ সিকিম পারমিটের জন্য আমি আপনাদেরকে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি। আমরা নর্থ সিকিমের পারমিট কিন্তু লাজাং নামার থেকে করিয়েছিলাম আর আমাদের কিন্তু বারবার পারমিটের জন্য একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের গাড়িটা 1500 সিসির ইঞ্জিন আছে কিনা। 1500 সিসির ইঞ্জিনের নিচে কিন্তু নর্থ সিকিমে পারমিট দেওয়া হচ্ছে না আর গাড়ি কিন্তু 4 হুইল ড্রাইভ হতে হবে। আমাদের গাড়িটা ডাস্টার 4 হুইল ড্রাইভ, সেই জন্যই কিন্তু আমাদের পারমিট পেতে কোনো রকম অসুবিধে হয়নি। এটা সত্য মিথ্যে আমরা কিন্তু যাচাই করিনি, আমাদেরকে যেরকম বলা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে ঠিক ততটাই ইনফরমেশন দিতে পারলাম। নর্থ সিকিমের পারমিট রিগার্ডিং আমি একটা সব থেকে বড় কথা আপনাদেরকে বলে রাখি, যে নর্থ সিকিমে গাড়ি চালাবে তার নামেই কিন্তু গাড়ি হতে হবে, ড্রাইভিং লাইসেন্সও তার নামেই হতে হবে, সমস্ত ডকুমেন্টসই যেন তার নামেই হয়। সে ছাড়া কিন্তু অন্য কেউ গাড়ি চালালে কিন্তু আপনারা পারমিট পাবেন না। এটা আমি গাড়ির ক্ষেত্রে বললাম, বাইকের ক্ষেত্রে কিন্তু সেটা আমি জানি না। এবার আসা যাক আমাদের পারমিটের জন্য কত টাকা লেগেছে। আমার আর শুভজিতের আর গাড়ির সবকিছু পারমিট মিলিয়ে আমাদের কিন্তু 2000 টাকা লেগেছে।
তবে এটা আমরা লাজাংনামা থেকে করিয়েছিলাম বলেই কিন্তু লেগেছে। আপনি বিভিন্ন ট্যুর এজেন্সির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি যান, সেটা কিন্তু ৪,০০০, ৫,০০০, ৬,০০০ যে যেরকম পারে সে সেরকম নেয়। আমাদের সাথেই কিন্তু সেম জিনিস ঘটেছে। আমরা আরো অন্যান্য জায়গায় ফোন করেছিলাম। তারা কেউ ৪,০০০, ৫,০০০, ৬,০০০ বিভিন্ন রকম দামই কিন্তু আমাদেরকে তারা দিয়েছিল। পারমিট করাতে আপনাদের কি, কি লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পারমিট করাতে লাগবে যে গাড়ি চালাবে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, ব্লু বুক, ইন্স্যুরেন্স, গাড়ির পলিউশন, গাড়ির যত রকমের ডকুমেন্টস হয় সবকিছুই কিন্তু আপনার জমা দিতে হবে। আর আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু সিকিমে আধার কার্ড চলে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোই দিতে হয়। প্যান কার্ডও কিন্তু সিকিমে চলে না। এছাড়া গাড়িতে আর বাদবাকি যারা যাবে তাদের প্রত্যেকেরই কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর এই পাসপোর্ট সাইজের ছবি যে গাড়ি চালাবে তারও কিন্তু লাগবে। আমি যেদিন কলকাতা থেকে বেরিয়েছিলাম সেদিনই কিন্তু আমি লাজাংনামাকে সমস্ত ডকুমেন্টস আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম। এছাড়াও প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কিন্তু আপনি সাথে ক্যারি করবেন। কোথাও কোনো ডকুমেন্টস যদি চেক করে আপনি যাতে সাথে সাথে দেখাতে পারেন সেই কারণে। আমরা কি দাঁড়াই ওই মুখটা দিয়ে দাঁড়াচ্ছি, যদি চায়ের দোকান ফোকান থাকে, ফাস্ট ফুড লাগে আছে, ফাস্ট ফুড। এতটা খারাপ রাস্তা গাড়ি চালানোর পর আমি আর শুভজিৎ এখন চলে এসেছি একটা ক্যাফেতে একটু চা কফি খেয়ে একটু ব্রেক নেবার জন্যে। আর প্রায় ৫-৬ কিলোমিটারের পরই কিন্তু আমরা লাচেনে পৌঁছে যাব। ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম গ্যাংটক থেকে লাচেনের রোড কন্ডিশন নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আশা করি আমার ব্লগ দেখে আপনারা বুঝতেই পারছেন যে গ্যাংটক থেকে লাচেনের রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তাই সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো যারা অভিজ্ঞতাপূর্ণ রাইডার সেটা বাইক হোক অথবা গাড়ি, তারাই এই মুহূর্তে ট্রিপ প্ল্যান করার চেষ্টা করবেন। যারা নতুন নতুন পাহাড়ে আসবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে নর্থ সিকিম না আসাটাই ভালো। আমরা কিন্তু লাচেন শহরে ঢুকে গেছি। আর এই যে লাচেনের এসবিআই এর ব্যাংকটা এর উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল রয়্যাল কার্স্ট। এর ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগটায় আমি নিয়ে আসবো লাচেনের সারা দিনটা কি করলাম, কোন হোটেলে ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম সব কিছু নিয়ে। এরপরে ব্লগটা দিলে বড্ড বড় হয়ে যাবে, সেই কারণে ততক্ষণের জন্য টাটা বাই বাই। থ্যাংক ইউ, দেখা হবে পরের ব্লগে।